বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা এসএসসি পরীক্ষা 2025 এর রসায়ন বিজ্ঞানের চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়, রাসায়নিক বন্ধন। তো এই যে এমসিকিউ গুলো তোমাদেরকে দেখাবো, এগুলো যদি তোমরা 100% বুঝে শুনে, যেমনটা আমি তোমাদেরকে বোঝাই দেবো, যদি তোমরা এভাবে পড়তে পারো ইনশাআল্লাহ 100% কমন পাবা। এরপরে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান, মানে কোনটাতে ত্রিবন্ধন রয়েছে। যেমন দেখো, এখানে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন আছে H2, এখানে প্রত্যেকটা হাইড্রোজেনের যোজনী তো এক, তার জন্য এখানে একক বন্ধন আছে। এরপর দেখো অক্সিজেন, অক্সিজেনের যোজনী 2, তো অক্সিজেনের দ্বিবন্ধন রয়েছে। তারপরে ক্লোরিনের যোজনী কত? 1, তার মানে একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের সাথে একক বন্ধনে যুক্ত রয়েছে। আর এখানে নাইট্রোজেনের যোজনী কত? 3, তাই না? একটা নাইট্রোজেন আর একটা নাইট্রোজেনের সাথে ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত রয়েছে, তার মানে এটা आंसर হবে লাস্টেরটা ডি নাম্বার। কোন যৌগে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম রয়েছে কোনটার ভিতরে? কার্বন ডাই অক্সাইডের ভিতরে। সাধারণত যার আণবিক ভর সবচেয়ে কম তার হচ্ছে ভ্যান ডার ওয়ালস শক্তিও কম থাকে। এখানে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কম। নিচের কোন যৌগটি পানিতে দ্রবীভূত হয়? তো নিচের কোনটা, যেটা হচ্ছে তোমার ধনাত্মক ঋণাত্মক আয়ন তৈরি হয়। এই যে এখানে লিথিয়াম Li প্লাস তৈরি হয় Cl মাইনাস, এরা পানিতে দ্রবীভূত হবে আয়নিক যৌগ। ক্যালসিয়াম ক্লোরাইড কেলাস গঠনের সময় কত অণু পানির সাথে যুক্ত হয়? ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 6 অণু পানি যুক্ত হয়। এই যে যৌগটা SF4 যৌগে S এর সুপ্ত যোজনী কত? দেখো, S এর সুপ্ত যোজনী বের করতে হবে, তাহলে এখানে সক্রিয় যোজনী দেখতে হবে। S এর যোজনী মনে করো X যোগ ক্লোরিনের যোজনী তো এখানে যোজনী বলতে এখানে জারণ সংখ্যা কত? -1, আর তার সাথে কত আছে? 4 যোগ গুণ আছে, সমান কত হবে? 0। তাহলে এখানে X সমান কত হয়? X সমান কত? এখানে 4 আর 1 গুণ করলে কত হয়? -4, এর পাশে নিয়ে গেলে +4 হয়ে যায়। এখন এইখানে এই যৌগে সালফারের যোজনী আছে 4, তো সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, সেখান থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2, তাহলে সুপ্ত যোজনী হবে এই 2। এরপরে 6 নাম্বার, SF6 যৌগের সালফারের সুপ্ত যোজনী কত? এই যৌগে সালফারের যে যোজনী রয়েছে সেটা হচ্ছে 6, ওইভাবে আমরা বের করে দেখলাম। আর সালফারের সর্বোচ্চ যোজনীও 6, যদি 6 থেকে 6 বিয়োগ করি তাহলে কত হয়? 0, তার মানে এখানে এর সুপ্ত যোজনী 0, এরকম। এরপরে 7 নাম্বার, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর সাথে কত অণু পানি যুক্ত হয়? ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে 7 অণু পানি যুক্ত হয়। 1 অণু ফেরাস সালফেট কত অণু পানির সাথে যুক্ত হয়? ফেরাস সালফেট হচ্ছে এই যে ফেরাস সালফেট, যেটা FeSO4 7 অণু পানি, তাহলে এখানে 7 অণু, ডি নাম্বার। কোন যৌগে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান রয়েছে? এই যে সমস্ত যৌগ রয়েছে দেখো, প্রথম দ্বিতীয় এইগুলাতে তো আয়নিক যৌগ, তো আয়নিক বন্ধন রয়েছে। আর এই যৌগটাতে কি রয়েছে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল রয়েছে। ইথাইনের ত্রিবন্ধনে কয়টি ইলেকট্রন থাকে? ত্রিবন্ধনে কয়টা ইলেকট্রন থাকে সেটা বের করতে হবে। দেখো, এই যে ইথাইনের সংকেত কি? HC, এরকম, মানে HC ট্রিপল বন্ড CH, এরকম। এটা হচ্ছে ত্রিবন্ধন। এখন বলছে ত্রিবন্ধনে কয়টা ইলেকট্রন আছে। তো দেখো, এখানে বলছে না ত্রিবন্ধনে কয়টা থাকবে, প্রত্যেকটা বন্ধনে 2টা করে থাকে, তাহলে এখানে 3 দুগুণ 6টা ইলেকট্রন থাকবে এখানে। নিচের কোন যৌগে পোলারিটি বিদ্যমান রয়েছে? যে যৌগে হাইড্রোজেন বন্ধন আছে, ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন আছে যেটাই, মিথানল, তাহলে এটা হবে উত্তর। তারপরে MgH2 কোন ধরনের যৌগ? এই যৌগটা ম্যাগনেসিয়াম হাইড্রাইড, একটা আয়নিক যৌগ, এটা হবে তাহলে আয়নিক, কারণ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যৌগটা গঠিত হয়। এইখানে A এবং B যৌগ গঠিত যৌগে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? এখন দেখো, এই যে যৌগটা, এটা তো হাইড্রোজেন, বোঝাই যাচ্ছে, কারণ এখানে যোজনী আছে, এখানের পারমাণবিক সংখ্যা 1, আর এটা কি? এই যে এখানে 7 রয়েছে, তার মানে কি এখানে নাইট্রোজেন, তাহলে এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে NH3 যৌগটা গঠিত হবে, তাই না? এখন যদি আমরা একটু খেয়াল করি, এখানে NH3, তো নাইট্রোজেনের ইলেকট্রন আছে কয়টা? 7টা, একটা, এই 2টা, তারপর দেখো একটা, তারপর আছে কয়টা? 7টা হলে এখানে 2টা থাকলে পরেরটা 5টা আছে, এই যে 2 3 4, এই 5, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে,
এখানে আরেকটা হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে মুক্ত রয়েছে কত, এই যে মুক্ত কয় জোড়া বলো তো, এক জোড়া, এক জোড়া। যদি বলো কতগুলো মুক্ত ইলেকট্রন রয়েছে, মুক্ত ইলেকট্রন হচ্ছে দুইটা, আর মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় বললে হচ্ছে একটা, এক উত্তর হবে। যদি বলে মুক্ত ইলেকট্রন কয়টা আছে তাহলে হবে দুইটা, এখানে যে, তাহলে এটা অ্যান্সার হবে কোনটা, এখানে কিন্তু মুক্ত জোড় বলেছে, মুক্ত জোড় ইলেকট্রন, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন তো একটা হবে, কিন্তু এক কিন্তু উত্তরের নাই, কিন্তু যখন বলবে মুক্ত ইলেকট্রন তখন হচ্ছে দুই অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে কোন যৌগটিতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বেশি, মানে বন্ধন জোড় আর মুক্ত জোড়, ঠিক আছে। বন্ধন জোড় আছে কোনগুলোকে বলা হয়, দেখো বন্ধন জোড় হচ্ছে এই যে, এখানে দেখো এই একটা বন্ধন জোড় ইলেকট্রন, এই একটা বন্ধন জোড় ইলেকট্রন, এইগুলো যেগুলো বন্ধনে অংশগ্রহণ করেছে, ঠিক আছে। তাহলে এই জন্য অ্যামোনিয়ার ক্ষেত্রে এই যেটাকে লেখা হয়, তার এখানে বন্ধন জোড় ইলেকট্রন আছে কয়টা, তিনটা। তারপর এখানে এই যেটা, এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা, এখানে বন্ধন জোড় ইলেকট্রন, এইখানে এই যৌগের ক্ষেত্রে দেখো ত্রিবন্ধন আছে না, তো ত্রিবন্ধন যদি থাকে তো এখানে এই কার্বনের সাথে এই যে কার্বন, এই কার্বনের একটা বন্ধন রয়েছে তাই না, সেটা হচ্ছে সিগমা বন্ধন। তারপর এখানে দুইটা পাই বন্ধন রয়েছে, কেন দুইটা পাই বন্ধন, কারণ এখানে ত্রিবন্ধন আছে, তো পাই বন্ধন আছে দুইটা, তাহলে সিগমা বন্ধন একটা, পাই বন্ধন দুইটা, তাহলে তিনটা। আর এই হাইড্রোজেনের সাথে কার্বনের একটা, চারটা, এই কার্বনের সাথে এই হাইড্রোজেনের একটা, পাঁচটা, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন এখানে আছে কয়টা, পাঁচটা। এভাবে গুনে গুনে দেখতে হবে কিন্তু। তারপর আছে পানি, H2O, এখানে বন্ধন জোড় ইলেকট্রন আছে দুইটা, আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা, চারটা। সেগুলো কিভাবে দেখো, এই যে এটার সাথে এটা একটা, আবার এই কার্বনের সাথে একটা, তাহলে কয়টা আছে, দুইটা। আবার এখানে একটা পাই বন্ধন আছে, এখানেও একটা পাই বন্ধন আছে, তাহলে দুইটা, আর দুইটা আর কি, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন মোট কয়টা, চারটা। তো এখানে সবচেয়ে বেশি আছে এই যে ইথাইনের ক্ষেত্রে, ইথাইন, বি নম্বরের উত্তর। পানি শূন্য কপার সালফেটের বর্ণ কোনটা হবে, পানি শূন্য, যদি পানি না থাকে তাহলে এটা হবে, দেখো পানি যদি থাকে তাহলে নীল হবে, আর যদি পানি না থাকে তাহলে এটা হবে সাদা বর্ণ হয়ে যাবে, সাদা। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এ বি সি ডি, এরকম এ ডি ই জি এরকম মৌল আছে, পর্যায় সংখ্যা গ্রুপ সংখ্যা দেওয়া আছে। এখন পর্যায় সংখ্যা 1, গ্রুপ সংখ্যাও 1, ওই মৌলটা কি, এটা হবে হাইড্রোজেন H। পর্যায় সংখ্যা 3, গ্রুপ সংখ্যা 2 হলে সেটা কি হবে, ম্যাগনেসিয়াম। পর্যায় সংখ্যা 2, গ্রুপ সংখ্যা 17, মৌলটি কি হবে তাহলে, তাহলে এটা হবে ফ্লোরিন। এরপর পর্যায় 3, গ্রুপ সংখ্যা 17, এটা হবে কি, ক্লোরিন, এরকম। এখন আমাদের কি করতে হবে, উদ্দীপকের এই মানে কত, এ মানে হাইড্রোজেন, ই মানে হচ্ছে ফ্লোরিন, তার মানে হাইড্রোজেন ফ্লোরাইড। এটা এই যৌগটা কি হবে, পোলার সমযোজী যৌগ হবে কিনা দেখো, এখানে হাইড্রোজেন ফ্লোরাইড, এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত, 1.9, তো যদি এটা 1.9 হয় তাহলে পোলার সমযোজী যৌগ হবে। দেখো এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.5 এর বেশি হয় বা এর চেয়ে এত সমান হয় তখন এটা পোলার যৌগ হবে, সমযোজী যৌগ হবে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। এখানে যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা আছে 4, আর এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা আছে 4.1, বের করে 1.9 হয়ে যায়, তাই এটা একটা পোলার সমযোজী যৌগ হবে। ডিজিটা কি, ডিজি হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যা আয়নিক যৌগ, অর্থাৎ পানিতে এটা দ্রবণীয় হবে। তাহলে এখানে বলছে না পানিতে দ্রবণীয় হবে, হ্যাঁ। ডিএ এর জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবাহী, ডিএ এটা হচ্ছে ম্যাগনেসিয়াম মানে হাইড্রাইড, এটা কিন্তু আয়নিক যৌগ, এবং আয়নিক যৌগ পানিতে বিদ্যুৎ পরিবহন করে, তাহলে এটাও পানিতে কি হবে, মানে জলীয় দ্রবণ বিদ্যুৎ পরিবহন করবে। তাহলে এটা অ্যান্সার তো সবগুলোই হচ্ছে ডি নম্বর অ্যান্সার। তারপর 17 নম্বর, কোন দুটি মৌল আয়নিক যৌগ গঠন করতে পারে। আয়নিক যৌগ দেখো এটা আছে কার্বন, আর এখানে আছে ক্লোরিন, তো এই দুইটাই মানে এটা হচ্ছে দুইটাই কিন্তু অধাতু, অধাতু হলে সেটা আয়নিক যৌগ গঠন করতে পারে না। এখানে কি আছে, এখানে আছে দেখো হাইড্রোজেন সিলিকন, দুইটাই অধাতু, এটা সমযোজী যৌগ গঠন করবে, আয়নিক যৌগ গঠন করতে পারবে না। এটা ক্যালসিয়াম, এটা ধাতু, অক্সিজেন অধাতু, তাহলে এরা আয়নিক যৌগ গঠন করতে পারবে। ধাতু একটা ধাতু আর একটা অধাতু হলে আয়নিক যৌগ গঠন করবে, কিন্তু দুইটাই যদি ধাতু হয়, দুইটাই যদি অধাতু হয় তাহলে তার আয়নিক যৌগ গঠন হবে না। কোন মৌলের অণুতে দ্বিবন্ধন রয়েছে, দ্বিবন্ধন আছে অক্সিজেন মৌলে,
হাইড্রোজেনের ক্ষেত্রে এক বন্ধন, নাইট্রোজেনের ক্ষেত্রে ত্রিবন্ধন, অক্সিজেনের ক্ষেত্রে দ্বিবন্ধন, ক্লোরিনের ক্ষেত্রে একক বন্ধন রয়েছে। তাহলে দ্বিবন্ধন আছে শুধুমাত্র অক্সিজেনের ক্ষেত্রে। এখান থেকে যদি ত্রিবন্ধন বলতো তাহলে নাইট্রোজেন হতো, ঠিক আছে এরকম। তারপরে নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়, মানে দ্রবণীয় হয় না? তো পানিতে দ্রবণীয় হয় না, এটা কোনটা হবে? তো ক্যালসিয়াম সালফেট। এক অণু ক্যালসিয়াম ক্লোরাইড কত অণু পানির সাথে যুক্ত হয়? তো পানির সাথে যুক্ত হয় হচ্ছে 6 অণু। ক্যালসিয়াম ফসফেটের একটি অণুতে কতটি পরমাণু আছে? দেখো ক্যালসিয়াম ফসফেটের সংকেত হচ্ছে Ca3PO4 2 এরকম। তো এখানে কতটি পরমাণু আছে? দেখো এখানে ক্যালসিয়াম আছে তিনটা যোগ ফসফরাস কয়টা আছে? 2টা, এই যে 2 গুণ যোগ এখানে অক্সিজেন আছে কত? 8, দেখো 4 আর 2 8, 4 আর 2 গুণ করলে কত হবে? 8, তাহলে যোগ করলে সবগুলো 13টি। ম্যাগনেসিয়াম ফসফেট পরমাণুর সংখ্যা কত হবে? ম্যাগনেসিয়াম ফসফেটের সংখ্যা তো সেটা, তাহলে 3 যোগ 2 যোগ 8 13টি। এখানেও কার্বন মনোক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? কার্বন মনোক্সাইডের সংকেত আছে CO, এখানে কার্বন এবং অক্সিজেন উভয় যোজনী আছে 2, কাটাকাটি গেছে আর কি। এখানে সক্রিয় যোজনী হবে এই 2। 24 নম্বর, বন্ধন গঠনে 2 এর নিয়ম মানে। এখানে কোনগুলো 2 এর নিয়ম মানে? দেখো বন্ধন গঠনের সময় CH4, এখানে দেখো অষ্টক নিয়ম মেনেছে কিন্তু এটা, ঠিক আছে, মানে মানি না আর কি। এখানে দেখো প্রত্যেকটা মৌল, এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে 2টা করে, তাহলে 2 এর নিয়ম মানলো, এই যে 2টা করে ইলেকট্রন আছে, ঠিক আছে। এই যে এগুলো বলছে বন্ধন গঠনে 2 এর নিয়ম মানে, এখানে হবে মিথেন CH4, এই যেটা মিথেন, এ নাম্বার হবে। এখন নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 90 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 40 গ্রাম অবশেষ পাওয়া যাচ্ছে। উৎপন্ন গ্যাসটি, তো উৎপন্ন যে গ্যাসটা সেটা কি? সেটা দেখো এখানে যদি আমরা দেখি, এখানে কাকে উত্তপ্ত করতে হবে? ম্যাগনেসিয়াম কার্বনেটকে, MgCO3। এখানে যদি বিক্রিয়া করে, এটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে কি তৈরি হবে? এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এখানে বলছে যে উৎপন্ন যে গ্যাস, এই গ্যাসটা কি? এই যে গ্যাসটা তো কার্বন ডাই অক্সাইড, তাহলে কি হবে? সমযোজী যৌগ অবশ্যই। এটা কি হয়? তাহলে এটা কি হবে? পানি, চুনের পানিকে ঘোলা করে। হ্যাঁ, এই কার্বন ডাই অক্সাইড চুনের পানিকে ঘোলা করে, অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখে, এটাও ঠিক আছে। তার মানে এটা অ্যান্সার সবগুলোই হবে। এরপরে পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয় মানে পানিতে দ্রবীভূত হয় না, কোনটা? এটা হবে সিলভার ক্লোরাইড, পানিতে দ্রবীভূত হয় না। যখন অ্যানায়নের, এটা ক্যাটায়ন আর কি, ক্যাটায়ন সিলভার, দেখছো তো ক্যাটায়নের আকার এখানে যদি অনেক বেশি বড় হয়ে যায়, তখন অ্যানায়ন ক্যাটায়ন এটাকে বেশি পরিমাণ কি করতে পারে বলতো? বিকৃত করতে পারে। বিকৃত করলে তার হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যায়, আয়নিক বৈশিষ্ট্য তখন কমে যায়, এজন্য তার পানিতে দ্রবীভূত হওয়ার প্রবণতা কমে যায়। এখানে এই জন্য সিলভার ক্লোরাইড কম দ্রবীভূত হবে। নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয়, মানে পানির ভিতরে কি হয়? মিশে যায়? এটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড। সিলভারের যত যৌগগুলো আছে এগুলো পানিতে অদ্রবণীয়। এরপরে 28 নম্বর, ধনাত্মক যৌগমূল কোনটা? তো ধনাত্মক মৌল যেগুলো আছে, ফসফেট আছে এখানে মাইনাস, কার্বনেটও মাইনাস, ফসফোনিয়াম আয়ন আছে, এই যে কত PH4+, এটা হচ্ছে ধনাত্মক। আরেকটা মৌল আছে ধনাত্মক, সেটা হচ্ছে মানে যৌগমূলক NH4+, এটাও ধনাত্মক হবে। হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রন কয়টা? তো এখানে যোজ্যতা ইলেকট্রন আছে 7টা। হ্যালোজেন যারা আছে 1s2, 2s2, মনে করো 2p, এরকম 5, শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। এই যতগুলো ইলেকট্রন থাকে ওইটাকেই তার যোজ্যতা ইলেকট্রন বলা হয়। তাই এখানে হ্যালোজেন যারা আছে প্রত্যেকটা মৌলেরই 7টা করে ইলেকট্রন রয়েছে। পর্যায় সারণীর অষ্টক সূত্র কে প্রদান করেন? নিউল্যান্ড, এই যে নিউল্যান্ড। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহী, মানে বিদ্যুৎ পরিবহন করে? তো বিদ্যুৎ পরিবহন করবে কোনটা? এটা করবে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা আয়নিক যৌগ, এরা পানি বিদ্যুৎ পরিবহন করবে, আয়নিক যৌগ। তারপর একটা কোনটি সমযোজী যৌগ? দুইটাই ধাতু হলে তখন সেটা সমযোজী, মানে অধাতু হলে, দেখো এখানে অ্যালুমিনিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম এখানে ধাতু, সোডিয়াম এখানে ধাতু, এখানে দুইটাই অধাতু, তাহলে এটা হবে আনসার। আচ্ছা, কোন যৌগটি গঠন করলে প্রতিটি পরমাণুই আর্গনের বিন্যাস লাভ করে? নিচের কোন যৌগটি গঠন করলে
প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। দেখো এখানে ক্যালসিয়াম ক্লোরাইড সব আছে, এখানে কত আছে ক্যালসিয়াম ক্লোরাইড। এখন বলছে নিচের কোন যৌগটি গঠন করলে প্রতিটি পরমাণুই আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। খেয়াল করো এখানে ক্যালসিয়াম 2+ যদি হয় তাহলে এখানে 1s2 2s2 2p 6 3s2 3p কত হবে 6 হয়ে যাবে। এটা আর্গনের মতো, এইটাই আর্গনের ইলেকট্রন বিন্যাসের মতো। আবার ক্লোরিন Cl- হয়ে যাবে, এর ইলেকট্রন বিন্যাস কত হবে 1s2 2s2 2p 6 3s2 আর 3p 6 হয়ে যাবে। এটাও আর্গনের ইলেকট্রন বিন্যাস, দুইটাই কিন্তু আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। কিউপ্রাস ক্লোরাইড যৌগে তামার সক্রিয় যোজনী কত? কিউপ্রাস বলেছে, কিউপ্রাস বললে যোজনী 1 হয়ে যায়। আর যদি কিউপ্রিক হতো তাহলে যোজনী হতো কপারের ক্ষেত্রে 2, মানে কপারের যোজনী যদি 1 হয় তাহলে সেটাকে কিউপ্রাস বলা হয়, কিউপ্রাস। আর যদি 2 হয় তাহলে এটাকে কিউপ্রিক বলা হবে, কিউপ্রিক। এই যে কিউপ্রাস আর কিউপ্রিক বলছে না যে কিউপ্রাস ক্লোরাইডের যৌগে তামা মানে যে কপার আর কি, তো এখানে যোজনী কত হবে 1 হবে। সালফার ডাই অক্সাইড যৌগের এস এর সুপ্ত যোজনী কত? সালফারের সুপ্ত যোজনী দেখো কি আছে, সালফার ডাই অক্সাইড আছে না, তো এখানে সালফারের যোজনী মনে করে x ধরলাম, যোগ অক্সিজেনের কত? অক্সিজেন আছে -2, তার সাথে 2 গুণ করব, তাহলে 2 গুণ করলাম সমান কত হবে 0। তাহলে এখানে x এর মান কত হয়? এই যে 2 × 4 -4, এই পাশে নিয়ে গেলাম +4 হয়ে গেল, তাই না? তো x এর মান কত? +4। x এর মান কত হবে? +4 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? তো এইটা হচ্ছে তার সক্রিয় যোজনী, এটা হচ্ছে সক্রিয় যোজনী। আর সালফার সর্বোচ্চ হচ্ছে 6, সর্বোচ্চ থেকে যদি সক্রিয় যোজনী বিয়োগ করে দিই তাহলে কত থাকে? 2, এটা হবে তাহলে 2। সুপ্ত বলছে না, তাহলে 2 হবে। কত হবে? এই 2 হবে। তারপরে 36 নম্বর, নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত? ক্যালসিয়ামের ফসফেট যে CA3PO4। দেখো ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের যোজনী তো 2, আর এখানে PO4 এর যোজনী কত? এর যোজনী আছে 3। তো যখন যৌগ গঠন করবে এই যোজনীটা এর পাশে চলে যাবে, এরকম ক্যালসিয়াম 3 আর PO4 এখানে হবে 2। তারপর 37 নম্বর, কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? মানে একাধিক যোজ্যতা রয়েছে, যে এই যে আমরা জানি আয়রন Fe, আয়রনের যোজনী কত আছে বলতো? 2 আছে, আবার 3ও আছে, তার জন্য এটা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, ঠিক আছে, এটা হবে। তারপরে হাইড্রোজেন ফ্লোরাইড এর ক্ষেত্রে এটা কি হবে? এটা পোলারিটি আছে, অবশ্যই পোলারিটি আছে, কারণ এটা পোলার যৌগ, পোলারিটি আছে, কারণ এখানে ফ্লোরিনের হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা 4 আর হাইড্রোজেন আছে 2.1, তার মানে বিয়োগ করলে কত? 1.9। যদি কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতা এরকম 1.5 এর চেয়ে বেশি হয় তাহলে তারা হচ্ছে পোলার যৌগ হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে পোলার যৌগ হবে। আচ্ছা, তো পোলার যৌগরা পানিতে দ্রবণীয় হয় আর 2 এর নিয়ম মেনে চলে, ঠিক আছে, এটাও। তাই এটা হবে লাস্টে, এই যে এটা সবগুলো অ্যান্সার হবে। এই যে 2 এর নিয়ম মেনে চলেছে, দেখছো, এই যে 2টা ইলেকট্রন রাখছে আর কি। এক্ষেত্রে হাইড্রোজেনের 2 এর নিয়ম মেনে চলে। ফ্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন অপেক্ষা বেশি বিধায় ক্ষেত্রে পোলারিটি আছে, তাই এটা পানিতে দ্রবণীয় হবে। তারপরে 39 নম্বর, সালফার ট্রাই অক্সাইডের সংকেত SO3। এখানে সালফারের সুপ্ত যোজনী কত হবে? তো দেখো সালফার ট্রাই অক্সাইড SO3, তো এখানে সালফার যোজনী মনে করো x গুণ যোগ হচ্ছে -2 গুণ হচ্ছে কত 3 সমান কত হবে 0। তো এখন x এর যোজনী কত? এই পাশে নিলে কত? x এর মান কত? +6 হয়। এখন সালফারের সর্বোচ্চ যোজনী আছে 6 আর এখানে সক্রিয় যোজনী 6, বিয়োগ করলে কত হয়? 0। তার মানে এখানে কোনো নাই, সুপ্ত যোজনী কিছু নাই, 0 হয়ে যাবে, 0। তারপর 40 নম্বর হচ্ছে কোন যৌগের বন্ধন গঠন অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়ম অধিক কার্যকারী, ঠিক আছে, এটা কোনটা হবে? এখন দেখো এখানে যারা আছে ফসফরাস ক্লোরাইড, তারপরে অ্যামোনিয়াম, তারপর এই যে NCl3 এর ক্ষেত্রে অষ্টক নিয়ম প্রযোজ্য, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 2 এর নিয়ম প্রযোজ্য হবে। তাহলে এটার ক্ষেত্রে এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। এখানে NaCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে যৌগটা, যৌগের সালফার এর সুপ্ত যোজনী কত হবে? সালফারের দেখো সুপ্ত যোজনী বের করার জন্য আমাদের সক্রিয় যোজনী বের করতে হবে। হাইড্রোজেনের কত? এখানে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে কত? 2, দেখে বুঝতেছি। হাইড্রোজেন যোজনী যেহেতু 1, এখন সর্বোচ্চ তো 6 থেকে এই 2 বিয়োগ যদি করি তাহলে কত থাকে? 4, তাহলে এখানে সুপ্ত হবে 4।
কার্বন মনোক্সাইড অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কত হবে? মুক্ত জোড় ইলেকট্রন, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন কার্বন ডাই অক্সাইড অণুতে মুক্ত জোড় ইলেকট্রন বের করতে হবে। তো এই জিনিসটা আমরা একটু বিস্তারিত দেখবো, যে এটা তিনটা কিভাবে হলো। হ্যাঁ, কার্বন মনোক্সাইড অণুতে এটা একটু অন্যরকম। খেয়াল করো, এখানে কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলো তো? 4টা ইলেকট্রন, এই যে 4টা ইলেকট্রন দিলাম। আবার অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন, 2টা, এই 2টা দিলাম, 4টা আর এই 2টা, 6টা হয়ে গেল। এখন কার্বনের একটা ইলেকট্রন, অক্সিজেনের একটা ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি করলো। আবার এই যে কার্বনের একটা ইলেকট্রন, অক্সিজেনের একটা ইলেকট্রন মিলে বন্ধন তৈরি করলো। এখন একটু খেয়াল করো, এখানে যে ইলেকট্রন গুলো বন্ধন তৈরি করি না, দেখো এইটা, এটা, এটা, তাই না? তো এটা কয় জোড়া আছে? 3 জোড়া না? তো এই জন্য এটাকে বলা হয় 3 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে। এই যে এটা মুক্ত জোড় ইলেকট্রন 3টা রয়েছে। তো এখন কি করে জানো এরা কিভাবে যৌগটা গঠন করে? এখানে এই যে অতিরিক্ত এক জোড়া ইলেকট্রন রয়েছে অক্সিজেনের, এই ইলেকট্রনটা সম্পূর্ণটাই অক্সিজেনের সাথে শেয়ার করে, কার্বনের সাথে শেয়ার করে এভাবে ত্রিবন্ধন গঠন করে। তো ত্রিবন্ধনের ভিতরে দেখো 2টা বন্ধন, মানে এইটা তখন ইলেকট্রনটা এখানে থাকে না, তখন এই ইলেকট্রন গুলো এখানে চলে যায়, অক্সিজেনের অতিরিক্ত যেটা আছে এটার সাথে এটা শেয়ার করে। তো শেয়ার করে এই ইলেকট্রন 2টা পুরাপুরি কে করে? অক্সিজেন দান করে। এজন্য অক্সিজেন থেকে একটা তীর চিহ্ন হয়ে যাবে কার্বনের দিকে, এটাকে বলে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হলো। তাহলে এখানে 3 জোড়া ইলেকট্রন এর জন্য হবে। নিচের কোন মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? তো পরিবর্তনশীল যোজ্যতা কপার প্রদর্শন করে, কারণ কপার একটা অবস্থান্তর মৌল, আর কপারের যোজনী কত আছে? +2 এবং +1 এরকম আছে না, মানে যোজ্যতা প্রদর্শন করে। কোনটি ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন সবচেয়ে কম আকর্ষণ বল কার বলতো? যার আণবিক ভর সবচেয়ে কম। তুমি যদি এখানে খেয়াল করো, এখানে সালফার 8 আছে, দেখো একটা সালফারের 32 হচ্ছে পারমাণবিক ভর, তা 8টা আছে, তাহলে 8 গুণ হয়ে যাবে, তাহলে 256 হচ্ছে, এখানে 256, ঠিক আছে। আর এর কত হবে? 32, এরকম ভাবে। তো এখানে আয়োডিন এর পারমাণবিক ভর হচ্ছে 127, তো 127 আর এখানে কত আছে? I2, তার মানে এখানে 256 হয়ে যায়, 256। আর পানির আণবিক ভর কত? পানির হচ্ছে আণবিক ভর 18, তাহলে দেখা যাচ্ছে এখানে সবচেয়ে কম, তাহলে এখানে সর্বনিম্ন হবে। তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা +3, ঠিক আছে। আয়নিক যৌগ বিদ্যমান, তাও ঠিক আছে, এবং পানিতে দ্রবণীয়, এটা যেহেতু আয়নিক যৌগ তাহলে পানিতে দ্রবণীয় হবে, এটা ঘ নম্বর হবে। নিচের কোনটি অ্যামোনিয়াম ফসফেটের সংকেত? অ্যামোনিয়াম ফসফেট, তো দেখো অ্যামোনিয়াম ফসফেটের সংকেত হচ্ছে যেটা, কেন? কারণ অ্যামোনিয়া, খেয়াল করো, অ্যামোনিয়া NH4 সরি অ্যামোনিয়াম এটা প্লাস, আর ফসফেট হচ্ছে PO কত বলতো? PO4 3 মাইনাস, তার মানে তার যোজন হচ্ছে কত? 3। মানে এখানে যদি আমরা একটু হিসাব করি এইভাবে, এখানে দেখো এই যে অ্যামোনিয়ামের যোজন হচ্ছে 1, আর এটার যোজন কত? 3। যৌগ গঠনের সময় এই 3 চলে যাবে এর কাছে, তাহলে এটা কি হয়ে যাবে? NH4 ইন্টু কত? 3 আর PO4, এখানে কত হবে? 1। তো 1 তো, আর 1 এর জন্য আর ব্র্যাকেট দেওয়া লাগে না, তাহলে অ্যান্সারটা হবে এটা। কোনটি দ্বিযোজী যৌগমূলক? মানে দুই যোজনী 2 আছে, তো দেখতেই পাচ্ছি এখানে যোজনী কত? 2, এই যে 2 -2 না, এখানে যোজনী কত? +1 আছে, এখানে কত? -3, এখানে কত? -1 আছে। মাইনাস দ্বারা বোঝাচ্ছে এটা অধাতু, ঠিক আছে, কিন্তু -1 মানে একটা এক যোজনী 1 এরকম বোঝাচ্ছে। নিচে উদ্দীপকের আলোকে পরবর্তী দুই প্রশ্ন উত্তর দিতে হবে। H+S সমান D তৈরি করবে, H2S তৈরি করবে। এই যে গ্যাস, এটা সমযোজী যৌগ আর অজৈব যৌগ, ঠিক আছে, 1 আর 3 হবে, ঠিক আছে এটা। তারপর এই যে এখানে যেগুলো আছে P এবং Q, P হচ্ছে হাইড্রোজেন, কারণ কিভাবে বুঝলাম? এই যে 1 আছে এখানে হাইড্রোজেন, Q হচ্ছে 7 তার মানে পারমাণবিক সংখ্যা 7, তার মানে অ্যামোনিয়া NH3, ঠিক আছে না, NH3, তাহলে এই যৌগ কত হবে? NH3 হবে, এদের দ্বারা গঠিত যৌগের সংকেত NH3 হবে। এখন PQ দ্বারা গঠিত যৌগের অণুতে বন্ধনজোড় ইলেকট্রন কয়টা থাকবে? তো বন্ধনজোড় ইলেকট্রন দেখো এখানে বন্ধনজোড় ইলেকট্রন কয়টা থাকবে? এখানে P হলো হাইড্রোজেন, Q হলো অ্যামোনিয়া, NH3 এর 3টি বন্ধনজোড় ইলেকট্রন থাকবে। দেখো এখানে নাইট্রোজেন, তাই না, নাইট্রোজেনের এই যে নাইট্রোজেন কি করবে? একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে,
তারপরে আরো একটা ইলেকট্রন থাকবে, দুইটা ইলেকট্রন এখানে। এই যে এটাকে বন্ধন জোড়, এটা একটা বন্ধন জোড়, এটা একটা বন্ধন জোড় ইলেকট্রন। যদি বলা হয় বন্ধন ইলেকট্রন কয়টা আছে, তাহলে 3 × 6টা বলতে হতো, কিন্তু জোড় যখন বলবে তখন অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। এখানে পি কিউ, পি এবং কিউ দ্বারা গঠিত যৌগ। পি কিউ কি? পি এবং কিউ CCl4 এ কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা কত? তো CCl4 কেন্দ্রীয় পরমাণু কি? এখানে কেন্দ্রীয় পরমাণু আছে কার্বন, কার্বন, ঠিক আছে। CCl4 এ কেন্দ্রীয় পরমাণু কার্বন অষ্টকপূর্ণ অবস্থায় থাকে। কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ ইলেকট্রন সংখ্যা কত? তাহলে অষ্টকপূর্ণ থাকে, তো 8টা হবে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম কার্বনেটের সংকেত কোনটা? অ্যালুমিনিয়ামের কার্বনেট, অ্যালুমিনিয়াম যোজন আছে 3, কার্বনেট আছে 2, তাহলে এখানে 2টা চলে যাবে অ্যালুমিনিয়ামের কাছে, অ্যালুমিনিয়ামের 3 যোজন চলে যাবে এর কাছে, এইভাবে Al2CO3 হবে, Al2CO3 হবে, Al2CO3, এটা হবে সি নাম্বার। তারপরে 53 নম্বর, ফসফেট মূলকের যোজনী কত? ফসফেট মূলকের PO, দেখো সংকেত আছে PO4 3-, তাহলে ফসফেট যোজনী এই যে 3 হবে, ঠিক আছে। এরপর আমাদের নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে দেখো X1 আছে, X1 তাহলে এখানে পারমাণবিক সংখ্যা A1, তার মানে হাইড্রোজেন। আর এখানে কত আছে? Y7, তার মানে NH3। এই যে এখানে এদের সংকেত কত হবে? এদের মানে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে নাইট্রোজেন। তো X এবং Y দ্বারা গঠিত যৌগ, তার মানে NH3 হবে। যৌগের অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? মুক্ত জোড় ইলেকট্রন আছে একটা। এই যে আমরা দেখেছি কিন্তু এই যে নাইট্রোজেনের সাথে এটা এর যৌগ গঠন করে একটা ইলেকট্রন মুক্ত থাকে, ঠিক আছে, ওটা আছে মুক্ত জোড় ইলেকট্রন। আর মুক্ত ইলেকট্রনের সংখ্যা আছে 2টা হবে, ঠিক আছে। যদি বলে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? 3টা, এই যে 1 2 3। এখানে এই যৌগটি 2 এর নিয়ম পালন করে কিনা? দেখো না, হাইড্রোজেন কিন্তু 2 এর নিয়ম পালন করে, তো এখানে 2 এর নিয়ম পালন করে, মানে হাইড্রোজেন কিন্তু 2 এর নিয়ম পালন করে। তো এখানে আয়নিক বন্ধন গঠন করে এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, যেহেতু আয়নিক বন্ধন গঠন করবে না, আয়নিক বন্ধন গঠন করে না, নিম্ন সমযোজী যৌগ গঠন করে, তাই নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট হবে, এটা হচ্ছে সি নাম্বার। কোনটি দ্বিপরমাণুক অণু গঠন করে? ফ্লোরিন, ফ্লোরিন নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্যান্য গ্যাস সমূহ দ্বিপরমাণুক, যেটা F2 হবে। তারপরে কোনটি বোরন নাইট্রাইটের সঠিক সংকেত? বোরন নাইট্রাইটের সঠিক সংকেত আছে এই যেটা Bn। নিচের কোন অণুতে ত্রিবন্ধন রয়েছে? ত্রিবন্ধন থাকে নাইট্রোজেনের, N ত্রিবন্ধন N, এরকম। নিচের কোনটি একযোজী যৌগমূলক? একযোজী যৌগমূলক হচ্ছে হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন সালফেট। এরপরে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত। ম্যাগনেসিয়ামের যোজন আছে 2, ঠিক আছে, আর ফসফেট PO4 এর যোজন আছে 3। এই 3 চলে যাবে ম্যাগনেসিয়ামের কাছে, এই 2 চলে যাবে এই ফসফেটের কাছে, এটা হবে সংকেত। নিচের কোন মৌলের যোজ্যতা ও যোজন ইলেকট্রন সংখ্যা ভিন্ন, আলাদা আলাদা আর কি? তো এখানে যেমন দেখো ক্লোরিন রয়েছে, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কেমন হবে? Cl, এখানে 1s2 2s2 2p6 3s2 3p5 আছে এরকম। শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দেখো 7টা। এটা তার যোজ্যতা ইলেকট্রন, এটাকে বলে যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী কত হবে? যোজনী হবে, এর যোজনী হবে 1। 8, দেখো 7 আছে, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে এখানে এর কি বলছে যে যোজ্যতা তো 7, আর এখানে যোজনী আছে 1, তাহলে একই তো না, মানে ভিন্ন না, তাই ভিন্ন তো ক্লোরিন হবে। নিচের কোন যৌগে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম, যার আণবিক ভর সবচেয়ে কম হয়? কার্বন ডাই অক্সাইড। তার পানিতে নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয়, মানে দ্রবণীয় হয়? সাধারণত সিলভারে যে যৌগগুলা, তাই না, আমরা জানি সেগুলো পানিতে দ্রবণীয় হয় না, যদিও আয়নিক হয় এখানে, কিন্তু সিলভারের আকার অনেক বড় হওয়ার কারণে কি হয়, এটা পোলার মানে বিকৃতি হয়ে যায় বেশি, তো সমযোজী বৈশিষ্ট্য চলে আসে এই জন্য। আর এটা তো সমযোজী যৌগ, ঠিক আছে, আর এটাও সমযোজী যৌগ, কিন্তু এটা হচ্ছে আয়নিক যৌগ, তাহলে এটা হবে পানিতে দ্রবীভূত। কোনটি যৌগমূলক? যৌগমূলকের সংকেত নিচে কোনটা? যৌগমূলকের সংকেত হচ্ছে এই যে এটা, এরকম। এখানে এই যৌগেতে Fe এর সুপ্ত যোজনী কত? Fe দেখো, Fe এর যোজনী এখানে কত হয়েছে? সর্বোচ্চ যোজনী এখানে 3 আমরা জানি, আর এখানে ব্যবহৃত যোজনীও 3, এই যে দেখাচ্ছে 3, তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 0, তার মানে এখানে 0। কপারের যোজ্যতা ইলেকট্রন কত হবে? যোজ্যতা ইলেকট্রন কপারের, দেখো কপার ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p
6 3s2 3p 6 3d 4s 4s1 আর এখানে 10 থাকে। তো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা। এটাই তার যোজ্যতা ইলেকট্রন। ত্রিযোজী যৌগমূলক কোনটা? ত্রিযোজী না তিন যোজনী বিশিষ্ট যৌগমূলক কোনটা? এটা হবে এই যে ফসফেট এর যোজনী 3। এরপরে ক্যালসিয়াম হাইড্রাইড যেটা, এটা CaH2 কোন ধরনের যৌগ? এটা হবে আয়নিক যৌগ, তাই না? আয়নিক যৌগ, কারণ এটা হচ্ছে ধাতু। ক্যালসিয়াম হচ্ছে ধাতু। ক্যালসিয়াম কখনো তো এই যৌগ গঠন করবে না, মানে সমযোজী যৌগ গঠন করবে না। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে X6 রয়েছে, দেখছো? তাহলে X যৌগটা আছে কার্বন, তারপরে এখানে 17 আছে। Y 17 থাকলে এটা হচ্ছে ক্লোরিন, আর এখানে Z এটা হচ্ছে তাহলে ম্যাগনেসিয়াম হবে। তো Y মৌলের যোজ্যতা ইলেকট্রন কতটি হবে? Y মানে ক্লোরিন। তো আমরা তো জানি ক্লোরিনের সংখ্যা পারমাণবিক সংখ্যা 17, 1s2 2s2 2p6 3s2 3p কত 5 এরকম। শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, 7টা এখানে। তারপরে Y এবং Z দ্বারা গঠিত যৌগ, Y এবং Z। তো Y তো ক্লোরিন আর Z হচ্ছে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই যৌগকে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে, কেন? কারণ এটা আয়নিক যৌগ। তো আয়নিক যৌগ হলে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, সমযোজী না। আর পানিতে অদ্রবণীয়, যেহেতু এটা আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় হবে, তার মানে অ্যান্সার শুধুমাত্র 1 নম্বর হবে। X ও Y দ্বারা গঠিত যৌগে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টা? X যৌগটা কি ছিল? কার্বন। Y ছিল কি? ক্লোরিন, তাই না? CCl4। যৌগের সমযোজী বন্ধনের সংখ্যা কয়টা হবে? সমযোজী বন্ধনের সংখ্যা কয়টা হবে? তো এখানে এই ক্লোরিনের যোজনী তো 1, তাই না? তো এখানে বোঝা যাচ্ছে এখানে 4টা হবে, বন্ধন হবে 4টা। তারপরে ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে কতটি সমযোজী বন্ধন রয়েছে? ফসফরাস ট্রাইক্লোরাইড, এই যে ফসফরাস, দেখো PCl কত ট্রাইক্লোরাইড, তাই না? তার মানে 3। তার মানে এখানে দেখা যাচ্ছে ক্লোরিনের যোজনী কত? 1 না? তাহলে 1 এর সাথে এখানে কয়টা আছে? 3। তাহলে 3টাই হচ্ছে সমযোজী বন্ধন রয়েছে। কোন মৌলটির যোজনী 0? তো যে হচ্ছে নিষ্ক্রিয় মৌল, এই যে ক্রিপ্টন, যেটা ওর যোজনী 0। কোন মৌল জোড়ের পরিবর্তনশীল যোজ্যতা আছে? মানে দুইটারই পরিবর্তনশীল যোজ্যতা রয়েছে। ম্যাগনেসিয়ামের নাই, ঠিক আছে? এখানে 3 আছে, আর ফ্লোরিন, এখানে ফ্লোরিনের তো নাই। তো এখানে দেখো আয়রনের আছে, আবার পারদেরও আছে, তো এটা হবে D নাম্বার। নিচের কোন যৌগে আয়রন এর সুপ্ত যোজনী 0? যেখানে আয়রনের সক্রিয় যোজনী যদি 3 হয় তাহলে সেটা 0 হবে। এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আয়রনের যোজনী। দেখো এখানে সালফারের যোজনী, এখানে আয়রনের যোজনী আছে 2, আর এখানে আয়রনের যোজনী 2। এখানে আয়রনের যোজনী কত? এখানে আয়রনের যোজনী হচ্ছে এখানেও 2, কিন্তু এইখানে হচ্ছে 3। তো যেখানে 3 হবে সর্বোচ্চ যোজনী তো 3 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে যোজনী 0 এখানে। তারপরে কোনটি অ্যানায়ন? দেখো এখানে 12টা, তাই না? তো এখানে 12টা প্রোটন থাকার কথা আছে, কিন্তু দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তো 12টা হচ্ছে প্রোটন সংখ্যা, তার চেয়ে কম আছে ইলেকট্রন, তাহলে এটা হবে ক্যাটায়ন হতে পারে। এখানেও দেখো, আর 3 নম্বরে এটা যদি দেখি, দেখ 17টা থাকার কথা, 1 2 3 4 5 6 7 8 9 10, আর 22 8টা, তার মানে 18টা আছে, 18টা। তো যদি বেশি হয় তাহলে তো সেটা অ্যানায়ন হয়ে যায়, তাহলে এটা আনসার। তারপর 77 নম্বর, জিঙ্ক এর এন সেলের ইলেকট্রন সংখ্যা 2টা। দেখো জিঙ্কের যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি, Zn এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর হচ্ছে 4s। তো এখানে 4s2 আর এখানে হবে 2টা। এখন দেখো এটা হচ্ছে এন সেল, এই যে এটা হচ্ছে এন সেলে 2টা ইলেকট্রন আছে না? এন সেলের ইলেকট্রন সংখ্যা 2টা, তাহলে তো ঠিক আছে, এটা সঠিক। ক্যালসিয়ামের এম সেলের ইলেকট্রন সংখ্যা 8টা। তো ক্যালসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, এই যে ক্যালসিয়াম, এখানে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 হবে। এখন আমাদের বলছে এম সেলের কথা বলছে না? তো এম সেল হচ্ছে এই যে এটা, মানে যেখানে এম এর মান 3, এই যে এখানে কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন, তাহলে এটা হবে 8টা, ঠিক আছে। নিকেল এর যোজ্যতা ইলেকট্রন কয়টা?
এখানে দেখি এটা ঠিক আছে না, নিকেল, নিকেল ইলেকট্রন বিরাজ করি Ni, এখানে 28 1s2 2s2 2p6 3s 2 3p6 3d এবং 4s, এখানে দুইটা ইলেকট্রন হবে আর এখানে হবে কত 28 হবে, এখানে 8, তাহলে তো এখানে কয়টা দেখো, এখানে এই যোজ্যতা স্তর তো এই যেটা, এখানে যোজ্যতা স্তরে তো 8টা ইলেকট্রন নাই তাই না, 4টা 2টা ইলেকট্রন আছে এরকম, তো এটা যোজ্যতা ইলেকট্রন বলছে যে 8, না হবে না এটা, তাহলে এটা आंसर হবে এই যেটা। তুতের একটি অণুতে কয়টি পরমাণু থাকে, তো তুতের একটা অণুতে কয়টা পরমাণু থাকে, তুতে হবে এই যে 21টা মৌল আছে তাই না, তুতে কপার সালফেট ইনটু 5 অণু পানি H2 এরকম না, তাহলে গুণে দেখতে হবে কয়টা আছে, 1 কপার আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা, একটা তাহলে 2, আর এখানে অক্সিজেন আছে কয়টা 4টা, তার মানে কত 4 আর 2 6, আর এখানে হাইড্রোজেন আছে 10টা, তাহলে 10 আর 6 এরকম 16 আর 5, তাহলে কত 21টা। ওজোন অণুর সংকেত কত O3। কোনটির জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী, মানে বিদ্যুৎ পরিবহন করে না, যারা হচ্ছে সমযোজী যৌগ, এরা হচ্ছে সমযোজী যৌগ। তারপরে প্রোপেনের অণুতে কতটি একক বন্ধন রয়েছে, প্রোপেনের সংকেত আছে এইটা, দেখো একক বন্ধন আছে, একটা একক বন্ধন 2 3, একটা 4 5 6 7 8 9, এই একটা 10টা রয়েছে, তার মানে এটা 10টা হবে। তারপরে কোনটির যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন, এটা হবে অক্সিজেনের যদি দেখি, দেখো অক্সিজেনের 1s2 2s2 2p কত হবে 4, তো এখানে যোজ্যতা ইলেকট্রন কয়টা দেখো 6টা, আর যোজনী কত 2, তাহলে দুইটা আলাদা আলাদা না, এই জন্য কোনটি পোলার যৌগ, তো পোলার যৌগ হচ্ছে চিনি, পোলার। তারপরে কোন মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, তো পরিবর্তনশীল যোজনী আয়রন প্রদর্শন করে, কারণ আয়রন 2 আছে আবার 3ও আছে। অ্যালুমিনিয়াম ফসফেটের অণুতে পরমাণু সংখ্যা কত হবে, তো অ্যালুমিনিয়াম ফসফেটের সংখ্যা দেখো, অ্যালুমিনিয়াম ফসফেটের অণু সংখ্যা কত হচ্ছে 6টা, এটা आंसर হবে 6d। কোনটি সমযোজী যৌগ, সমযোজী যৌগ এখানে করা এই যে প্রথমটা Bn এর নাইট্রোজেনের যোজনী কত, নাইট্রোজেনের যোজনী হচ্ছে এখানে 3। কোনটি সমযোজী অণু গঠন করে, সমযোজী অণু গঠন করবে যেটা হচ্ছে অধাতু, অধাতুকে এখানে D, আর এখানে এটা সমযোজী অণু গঠন করে। 89 নম্বর, ক্লোরিনে সমযোজী বন্ধন রয়েছে, ঠিক, উভয় পরমাণু দুটি করে ইলেকট্রন শেয়ার করে, উভয় পরমাণু দুটি করে ইলেকট্রন শেয়ার করে, ঠিক আছে, উভয় পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাসে অর্জন করে, আর্গন যেহেতু তার কাছে, উভয় পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে, এটা ঠিক আছে, ডি নাম্বার হবে। নিচের কোন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন বেশি রয়েছে, মুক্ত জোড় ইলেকট্রন বেশি রয়েছে হচ্ছে এই ক্লোরিনে, কারণ দেখো মুক্ত জোড় ইলেকট্রন এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, অক্সিজেনের ক্ষেত্রে দেখি, হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি, তো এখানে সবচেয়ে বেশি রয়েছে হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিনে যে একটা ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে কি করে বলতো, সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, যে এরকম সমযোজী বন্ধনের, কিন্তু বাকি যে ইলেকট্রন গুলো আছে প্রত্যেকটা মূলত 7টা ইলেকট্রন রয়েছে, এখানে এই যে 2টা রয়েছে তাই না, এরকম 1 2 3 4 5 6, আর একটার মাধ্যমে এরা যুক্ত হলো, তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম 1 2 3 4 5 6 জোড়ার মতো মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে, বাকিদের ক্ষেত্রে কিন্তু সেরকম নাই, ঠিক আছে। পরে কোনটির জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী, মানে বিদ্যুৎ পরিবহন করে না, চিনি। তারপরে ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট যৌগমূলক বিদ্যমান থাকে, 2টা। এরপরে 93 নম্বর, কোন যৌগটি বৃহৎ অণু গঠন করে, তো বৃহৎ অণু গঠন করে সিলিকন ডাইঅক্সাইড। কোন যৌগে পোলারিটি বিদ্যমান, মানে পোলারিটি রয়েছে এই যে এটাতে, হাইড্রোজেন ফ্লোরাইড। কেন আমরা বলছিলাম না যে ফ্লোরিনের তোর ঋণাত্মকতা 4 আর হাইড্রোজেন আছে 2.1, তাহলে বিয়োগ করলে কত হয় 1.9 এরকম। সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে, পানির সাথে বিক্রিয়া করে, যেটা বি নম্বর উত্তর হবে। PCl5 যৌগে কোনটা সঠিক হবে, PCl5 বন্ধন জোড় ইলেকট্রন 5টা, তো এখানে বন্ধন জোড় ইলেকট্রন 5টা হবে, কারণ এখানে ফ্লোরিন রয়েছে, যে ফ্লোরিন 5 রয়েছে, 5টাই হবে। অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে, হ্যাঁ, এবং কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে, ফসফরাস, সবগুলো ঠিক আছে। এটা
বন্ধন গঠনকালে প্রতিটি পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এখানে কারা কারা এরকম করে? দেখো, আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, পটাশিয়াম করলেও ফ্লোরিন কিন্তু করে না। এখানে ক্যালসিয়ামও করে, সালফারও করে, এটা ঠিক আছে। ক্যালসিয়াম করে, পটাশিয়াম করে, ক্লোরিনও করে, এটা ঠিক আছে। 2 আর 3 হবে আনসার। এই যে ঠিক আছে, এখানে দেওয়া আছে ইলেকট্রন বিন্যাস। তারপরে অ্যামোনিয়াম অণুতে কতটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে? এক জোড়া নাকি 2 জোড়া নাকি 3 জোড়া? ঠিক আছে, কি হবে? এখানে হবে 1 জোড়া। অ্যামোনিয়া অণুতে আমরা কিন্তু অনেকবার দেখেছি এটা। অ্যামোনিয়া অণুতে 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে এরকম। পানির অণুতে আছে কি ধরনের, কি আছে পানির অণুতে? ঘূর্ণমান ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন আছে, সমযোজী বন্ধন, সবগুলোই আছে এখানে। তারপরে সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিম্নের কোনটা? মানে এখানে বলছে যে সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন আছে, ক্যাটায়নের নাম কি? সোডিয়াম। এনে ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2 2s2 2p6। 3s হবে না, কারণ এখানে একটা ইলেকট্রন চলে গেছে, এনে প্লাস না এরকম। তো এখানে কোনটাকে সমর্থন করে? দেখো, অ্যালুমিনিয়াম 3+ যেটা আছে, L3+, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6, এটার সাথে মিলে গেল, তাহলে এটাকে সমর্থন করে। ক্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন আছে? তো ফ্লোরিন অণু মানে F2 এর এরকম একটা ফ্লোরিন আর একটা ফ্লোরিনের সাথে একটা যৌগ গঠন করলো, 2টা ইলেকট্রন চলে গেল, শেষ কক্ষপথে তো এর 7টা ইলেকট্রন আছে, তাহলে এখানে একটা ইলেকট্রন চলে যাবে, দুজনের মিলে একটা শেয়ার করবে আর কি। তাহলে আর কয়টা থাকবে? 5টা 6টা থাকবে এরকম। ঠিক আছে, এরকম 6টা থাকলো, এখানে 6টা। তো কয় জোড়া? এই যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া। আর যদি বলে কয়টি মুক্ত ইলেকট্রন আছে, তাহলে 12টি হবে। ঠিক আছে, এরকম জোড়া বললে অর্ধেক হয়ে যায়। ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5 বলতে বন্ধনীল জোড়, এ দেখো এই যে PCl5 না, এই যে 5, এটাই হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, এই যেটা। এখানে আর 14 আছে, তো 14 হলো সিলিকন Si। এর অক্সাইডটি উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হবে। দেখো, এর অক্সাইড আছে সিলিকন ডাইঅক্সাইড, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, ব্রোমিনের সাথে সমযোজী বন্ধন গঠন করে এবং এর গ্রুপ হচ্ছে 14। তাহলে এখানে তো অ্যান্সার হবে এই যে অক্সাইড উচ্চ গলনাঙ্কের, ঠিক আছে। এটি পর্যায় সারণীর 4র্থ গ্রুপের মৌল না, এটা হচ্ছে 14তম গ্রুপের মৌল। আর ব্রোমিনের সাথে আয়নিক বন্ধন গঠন করে ব্রোমিন, তো সমযোজী হবে। এরপর 104 অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত Al, এই যেটা হবে অ্যালুমিনিয়ামে। দেখো, অ্যালুমিনিয়ামের যোজনী তো 3, ওটা চলে যাবে সালফেটের ধারে, এই যে 3 চলে গেল, সালফেটের যে 2 এখানে চলে আসবে। কোন মৌলটি একাধিক যোজ্যতা প্রদর্শন করে? এখানে একাধিক যোজ্যতা প্রদর্শন করে ফসফরাসের যোজনী 3 আছে, আবার 5ও আছে। অ্যাসিটেট মূলকের যোজনী কত? অ্যাসিটেট মূলকের যোজনী হচ্ছে 1। lead 2 অক্সাইডের সংকেত কোনটা? lead 2। দেখো, lead 2 তাই না, lead 2 তার মানে প্লাম্বিক, যেটা প্লাম্বাস আর কি। তো এখানে এর যোজনী কত? 2। অক্সিজেনের যোজনী কত? 2। এই 2 তো কাটা যাবে, তাহলে PbO হবে যেটা হবে। কোন অণুটি ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয়? কোন অণুটি ভাঙতে? অক্সিজেন O2। তারপরে পোলার যৌগ হলো, পোলার যৌগ এখানে কোনটা? পানি একটা পোলার যৌগ, তারপরে এটা একটা পোলার যৌগ, সবগুলোই পোলার যৌগ। হাইড্রোজেন বন্ধ থাকলে সেগুলো পোলার যৌগ হয়। নিচের উদ্দীপককে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে পর্যায় 2, দ্বিতীয় পর্যায়ের 2য় নম্বর গ্রুপের মৌল। ঠিক আছে, আর এখানে হচ্ছে এটা 3য় পর্যায়ের 17তম, এটা হচ্ছে 4র্থ পর্যায়ের 2দ্বিতীয়তম। আর এবং কিউ দ্বারা গঠিত যৌগটি কোন দ্রাবকে দ্রবণীয়? এখন আরটা কি? আর হচ্ছে 3য় পর্যায়ের মৌল, তাহলে এটা আর পর্যায়ের গ্রুপ সংখ্যা 17, এটা ক্লোরিন। আর এখানে এটা হচ্ছে কিউ। আর যৌগটা কি? আর হচ্ছে 4র্থ পর্যায়ের দ্বিতীয় মৌল হচ্ছে ক্যালসিয়াম, তাই না? ক্যালসিয়াম ক্লোরাইড এটা। এখানে ক্যালসিয়াম ক্লোরাইড কোন দ্রাবকে দ্রবণীয় হবে? তো এখানে ক্যালসিয়াম যা আয়নিক যৌগ হবে, পানিতে দ্রবণীয় হবে, এটা পানিতে দ্রবণীয় হবে। ঠিক আছে, তারপরে কোন মৌল দুইটির যোজনী একই রকম? ক্যালসিয়াম যোজনী 2, জিঙ্কের যোজনী 2, এটা তো আর যাওয়া যাচ্ছে না। পানিতে অদ্রবণীয় মানে দ্রবীভূত হয় না, কোনটা? PbSO4।
তারপর নিচের কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান রয়েছে? নাইট্রোজেন, এই যে এটা। আর্গনের অনুরূপ, এই যে নাইট্রোজেনের কি এন, ট্রিপল বন্ড এন, এরকম। আর্গনের অনুরূপ ইলেকট্রন বিন্যাস অর্জন করে আর্গন, এই যে এটাও আর্গনের ইলেকট্রন বিন্যাস, এটাও আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে 1 আর 2। কোন যৌগটি পানিতে দ্রবণীয় মানে দ্রবীভূত হয়? এটা হবে এটা, এই যে এটা। তো যারা তোমাদের যদি কোনো বড় ছোট ভাই বোন থাকে যারা হচ্ছে 2025 সালে নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে পড়তে চায়, তাদের আমরা অনলাইন কোর্সের ব্যবস্থা করেছি। যদি বিজ্ঞান বিভাগে হয় তাহলে 550 টাকার বিনিময়ে তারা 5টা সাবজেক্ট পড়তে পারবে। এর ভিতরে হচ্ছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত। সপ্তাহে 7 দিনই ক্লাস হবে এবং প্রতিদিন 2টা করে ক্লাস হবে। যদি কেউ ভর্তি হতে চায়, ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপস এর মাধ্যমে ক্লাস নেওয়া হবে। এই নাম্বারে যোগাযোগ করতে হবে বিস্তারিত আরো কিছু জানার জন্য। আর যদি আর্টস এবং কমার্সের পড়তে চায় তাহলে আমাদের কোর্স রয়েছে গণিত এবং সাধারণ বিজ্ঞানের। এখানে ভর্তি হতে হলে এই নাম্বারে কল দিতে হবে। এটা প্রত্যেক মাসে 220 টাকা করে পড়ানো হবে। আর আমাদের অফলাইন কোচিং রয়েছে এখানে মসত্তর, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 1212 এখানে। তো এখানে সে যদি কেউ সরাসরি ভর্তি হতে চায় তাও পারে। এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। তারপরে 17 নম্বর, ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস কার মতো হবে? এটা Cl- এর বিন্যাসের মতো হবে, আবার অর্গনের ইলেকট্রন বিন্যাসের মতো হবে, পটাশিয়াম কে, এই যে এটা। কারণ এগুলো সবগুলো শেষ কক্ষপথে 3s2 3p6, এখানেও 3s2 3p6 রয়েছে, এটাও 3s2 3p6 রয়েছে। শেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস এরকম। আর বা আগে তো সবগুলো সেম, এটা হবে। তাহলে নিচের কোন অণুতে ত্রিবন্ধন আছে? তো ত্রিবন্ধন তো নাইট্রোজেন। দেখছো এই প্রশ্নটা অনেকবার আসছে। নিচের কোন যৌগে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে? নিয়ন, এনি। হ্যাঁ, নিয়নের পারমাণবিক সংখ্যা কত? 9, 10। তো 10-এর মতো সোডিয়ামও করেছে, আবার এখানে অক্সিজেনও করেছে। এটা জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কি? আয়নের মোট সংখ্যা কত হবে? এখানে নাইট্রেট আছে 2 হবে। কোনটি তড়িৎ পরিবহন করে না? তড়িৎ পরিবহন করে না হচ্ছে ডায়মন্ড পরিবহন করে। তো এই ছিল আমাদের আজকের এমসিকিউ এর সাজেশন। তোমরা যদি ভালো করে পড়াশোনা করো ইনশাআল্লাহ 100% কমন পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।